বাংলাদেশের অবস্থা ছিল আরেক গাজার মতো। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বললেন প্রধান উপদেষ্টা। না পারলে ক্ষমতা ছেড়ে দিন, প্রধান উপদেষ্টাকে শামসুজ্জামান দুদু। এনআইডিতে ডাকনাম একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত। 97% পাঠ্যপুস্তক বিতরণ সম্পন্ন, বললেন উপপ্রেস সচিব। শেখ মুজিবের ছবি থাকায় ঈদে নতুন নোট বিনিময় কার্যক্রম স্থগিত। বিশ্বকাপ বাছাই পর্বে রাতে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা। বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে $272 মিলিয়ন সহায়তা কানাডার। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাজ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। গত আগস্টে ক্ষমতা গ্রহণের সময় তিনি দেশটিকে গাজা উপত্যকার মতোই বিধ্বস্ত অবস্থায় পেয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। 10 মার্চ সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা দেশের প্রতিষ্ঠান, নীতি, মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস করে দিয়েছেন। এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ, আরেকটি গাজার মতো। তবে এতে কোনো ভবন ধ্বংস হয়নি, বরং পুরো প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়ে গেছে। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট 84 বছর বয়সী নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের অনুরোধেই তিনি এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন। দেশে অব্যাহতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে তা সামলাতে না পারলে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা ছেড়ে দিতে হবে, বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির উদ্যোগে আয়োজিত সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি, সাধারণ মানুষ নিরাপত্তাহীন এবং জনগণ ভোট চাই শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, শিশু ধর্ষণ হচ্ছে, রাস্তায় যাকে খুশি যাকে পাচ্ছে কোপাচ্ছে, এজন্য কি গণ অভ্যুত্থান হয়েছে? এর জন্য কি আপনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন? না পারলে ক্ষমতা ছেড়ে দিন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স 8 মাস চলছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে কিছু কাজ তিনি দ্রুত করেছেন। সেই কাজগুলো হলো, তিনি তার নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করিয়ে নিয়েছেন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই নেতা আরো বলেন, আপনার বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আপনি আপনারটা বাদে অন্য কিছু চিন্তা করতে পারছেন না। আপনার সঙ্গে ফয়সালা এখনো করিনি, সেজন্য রাস্তায়ও নামি নাই। আমরা রাস্তায় নামলে আপনাদের কি অবস্থা হবে সেটা আমরাও জানি, আপনারাও জানেন। জাতীয় পরিচয়পত্রে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। সোমবার অনুবিভাগের মহাপরিচালক এএমএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। হুমায়ুন কবির বলেন, আলোচনায় প্রাথমিক একটি চিন্তা এমন হয়েছে যে বাংলাদেশে যেহেতু প্রচুর মানুষ ডাকনাম আলাদাভাবে ব্যবহার করে অফিসিয়াল নাম বা আসল নাম বলে, এক্ষেত্রে 2 নম্বর ফর্মে যদি আমরা ডাকনামটা নিয়ে নিতে পারি তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে। এনআইডির মহাপরিচালক বলেন, আর দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক সময় দ্বিতীয় স্ত্রীরা এসে বলেন যে তাদের নাম ডাটাবেজে অন্তর্ভুক্ত করতে। আমরা যদি 2 নম্বর ফর্মে একাধিক স্ত্রীর যদি কারো থাকে, তার নামটা যদি আগেই সংরক্ষণ করে নেই তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, 38 কোটি পাঠ্যপুস্তকের মধ্যে 97% বিতরণ সম্পন্ন হয়েছে। মার্চের মধ্যে বাকি পাঠ্যপুস্তক বিতরণ সম্ভব হবে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপপ্রেস সচিব বলেন, এই বছর পাঠ্যপুস্তক বিতরণ কিছুটা বিলম্বিত হয়েছে। বিভিন্ন পর্যায়ে 39 কোটি 60 লাখ পাঠ্য বই বিতরণ করার কথা ছিল। এর মধ্যে 38 কোটি 29 লাখ 61 হাজার কপি ছাপানো হয়েছে। ছাপানো বই মোট বইয়ের 97.2%। এসব বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। এখনো 1 কোটি 5 হাজার বই ছাপানো সম্ভব হয়নি। আজাদ মজুমদার বলেন, সরকার মনে করছে আগামী 1 সপ্তাহের মধ্যে এইসব বই ছাপানো এবং বিতরণ করা সম্ভব হবে। মার্চের মাঝামাঝি সময়ে ছাপানো এবং বিতরণ সম্পন্ন হবে। আগামীকাল মঙ্গলবার থেকে আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপানোর প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।
আসন্ন ঈদুল ফিতরে এবার ঈদে ব্যাংকের শাখা থেকে কোনো নতুন নোট মিলবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি উঠেছে। এমন পরিস্থিতিতে ঈদ সামনে রেখে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বাজারে শেখ মুজিবুর রহমানের ছবি সহ যেসব নোট রয়েছে তার ব্যবহার অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক আগামী মাসের মধ্যে নতুন নকশার নোট বাজারে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। সারা দেশে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর জেলা মহিলা দল, ছাত্র দল সহ বিভিন্ন সংগঠন। সোমবার সকালে প্রেস ক্লাবের সামনে জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম সহ অন্যরা। যশোর সরকারি MM কলেজে ছাত্র দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। এদিকে ঝিনাইদহে সরকারি কেশবচন্দ্র কলেজে ছাত্র দলের আয়োজনে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মহেশপুর উপজেলার ছাত্র জনতা দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে র্যালি ও মানববন্ধন করে। খেলার সংবাদ। ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, যার উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। তাদের লড়াই দেখতে মুখিয়ে থাকে হাজার মাইল দূরের এই উপমহাদেশের লক্ষ লক্ষ ফুটবল প্রেমীরা। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি হচ্ছে ক্রিকেটে। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত 12:30টায় আর্জেন্টিনার নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল নারী ক্রিকেট দল। এই ম্যাচটি ICC নারী T20 বিশ্বকাপ বাছাইয়ের অংশ। আমেরিকা অঞ্চল থেকে এই বাছাই পর্বে অংশ নিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এবার একটি বিশেষ সংবাদ। তেলে কিছু ভাজার পর সেই তেল সাধারণত ফেলে দেওয়া হয়, কিন্তু ফেলে দেওয়া এই তেল বিমান চালাতে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে স্পেনে গবেষণা চলছে। এতে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন। স্পেনের বিমান সংস্থা আইবেরিয়া 2030 সালের মধ্যে তাদের 10% ফ্লাইট এই তেল দিয়ে চালাতে চায়। এয়ারলাইন্স সাস্টেইনেবিলিটি পরিচালক টেরেসা পারেখা বলেন, গবেষণায় দেখা গেছে টেকসই জ্বালানি শিল্প খাত গড়ে তোলার বিপুল সম্ভাবনা আছে, বিশেষ করে স্পেনে। ভাজা পোড়ার তেল থেকে টেকসই কেরোসিন তৈরিতে এখন 3 গুণ বেশি খরচ হচ্ছে, তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে। মাদ্রিদের এই গবেষণাগারে রেপসল কোম্পানি বিমান খাতে অপরিশোধিত তেল ছাড়া আর কি ব্যবহার করা যায় তা নিয়েও কাজ করছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন করে $272.1 মিলিয়ন সহায়তা ঘোষণা করেছে কানাডা। রোববার দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসাইন এ অর্থায়নের ঘোষণা দেন। কানাডা ভিত্তিক গণমাধ্যম গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। অন্যান্য বিদেশি অংশীদার ও দাতাদের অর্থায়নের পাশাপাশি এই তহবিল বাংলাদেশ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের 14টি বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে। কানাডা যে প্রকল্পগুলোকে সহায়তা দিচ্ছে তার মধ্যে লিঙ্গ সমতা, নারীদের ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা অন্যতম। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সম্পৃক্ততা জোরদার এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।